ভেজা শাড়ি গায়ে দিয়ে ফ্লোরে বসে আছে তে। ঘোরটা তার এখনো কাটেনি, কানের মধ্যে লাগাতার বেজেই যাচ্ছে। কেউ একজন তোমাকে ভালোবাসে, কথাটার মধ্যে কিছু একটা তো আছে, নেশা জাতীয় কিছু, ভয়ানক নেশা। পুরো শরীরটাকে অবশ করে দেওয়ার ক্ষমতা আছে নেশাটার মধ্যে। তেরও এই মুহূর্তে শরীরটাকে অবশ মনে হচ্ছে, এজন্যই বোধহয় উঠে গিয়ে কাপড় পাল্টানোর জোরটা পাচ্ছে না। কাপড় পাল্টে মাথা মুছতে মুছতে তের রুমে এসেছে জাঙ্কুক। তে এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এতটাই ঘোরের মাঝে ডুবে আছে যে জাঙ্কুকের উপস্থিতি টের পেল না সে। তের মুখোমুখি হাঁটু ভেঙে বসলো জাঙ্কুক, ওর গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কে গো? কি ভাবছো এত মন দিয়ে? আর কাপড় পাল্টাচ্ছ না কেন? হুম করছো কেন? কোনো সমস্যা? না। তাহলে? কিছু না। উঠো, যাও কাপড় পাল্টে আসো। উঠে দাঁড়ালো তে। ড্রয়ার থেকে সালোয়ার কামিজের সেট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলোতে কিছুক্ষণ আগে একদম কাক ভেজা হয়ে বাসায় এসেছে সুগা। কাপড় পাল্টে জাঙ্কুককে খুঁজতে খুঁজতে তের রুমে চলে এলো সুগা। খাটে বসে ফোন টিপছে জাঙ্কুক। ভাইয়া? কি? ফ্লোরে পানি কিসের? ওই তো তে ভিজে শাড়ি পরে এতক্ষণ ফ্লোরে বসেছিল, শাড়ির পানি ওগুলো। ফ্লোরে বসেছিল কেন? রাগ করে? আরে না, এমনি। ও বোধহয় বেশ চুপচাপ স্বভাবের, তাই না? কথা বলে, তবে বেশিও না কমও না। আমার সাথে তো বেশ ভালোই কথা বলে। তুই নতুন তাই হয়তোবা কথাটা একটু কম বলছে। হয়তোবা। তুই তো অনেক কথা বলিস, ওর সাথে কথা বলতে থাক, দেখবি ও তোর সাথে কথা বলবে। সেটা তো করবই। জিবিনকে বলেছি তের কথা। ওহ, আসল কথা তো জিজ্ঞেস করলাম না, জিবিনের সাথে সব ঠিকঠাক হয়েছে? হয়েছে। কান ধরে উদ্ভাস করিয়েছে এই মেয়ে আমাকে। পাবলিক প্লেসে? হ্যাঁ। ওসব কোনো ব্যাপার না, ভালোবাসায় এমন শাস্তি পাওয়াটা খুবই স্বাভাবিক। তেও কি দেয় নাকি? জাঙ্কুক উত্তর দেওয়ার আগে ওয়াশরুমের দরজা খুলে বের হতে হতে তে বলল, মোটেই না, আমি কখনোই তোমার ভাইকে পানিশ করি না। তে, ঘটনা কি বলো তো? কি ঘটনা? আমি বাসা থেকে বের হওয়ার আগ পর্যন্ত একটু মনমরা লাগছিল, এখন খুব ফুরফুরে মনে হচ্ছে। একটা উত্তর খুঁজছিলাম, পেয়ে গেছি। কি উত্তর? তোমাকে একদম বলা যাবে না। একান্ত গোপন কিছু? খুবই গোপন। চুল মুছছিল তে। ওর হাত টেনে সামনে এনে বসালো জাঙ্কুক। তের হাত থেকে টাওয়ালটা নিয়ে মাথা মুছে দিচ্ছে সে। বেশ রিল্যাক্স মুডে সুগার সাথে গল্প করছে তে। জাঙ্কুক চুপচাপ ওদের গল্প শুনছে আর তের চুল মুছছে। রাত 10:30 বাজে। বাসার কাজের লোক এসে বলল, ভাই রাত হয়েছে অনেক, খাবেন না? কয়টা বাজে? 10:30। কখন বাজলো? টেরই তো পেলাম না। যাও খাবার সাজাও টেবিলে, আমরা আসছি। লিসার বাসার ড্রয়িং রুমে বসে আছে তার বাবা সেহুন এবং বড় ভাই বেকহিউন। পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে লিসার ছেলে, মাথা নিচু করে বসে আছে বাপ ভাই দুজন। প্রচন্ড তর্ক চলছে লিসা ইনিওর মাঝে। নির্বাক শ্রোতা হয়ে ওদের তর্ক শুনছে সেহুন এবং বেকহিউন। এখানে জোর গলায় ইনিওকে বলার কিছুই নেই তাদের। তারা দিব্যি বুঝতে পারছে দোষ তাদের মেয়েরই। এই মুহূর্তে সেহুনের মনে হচ্ছে মেয়ে জন্ম দিয়ে জন্মান্তরের ভুল করেছেন তিনি। কি বেজ্জতিটাই না হতে হচ্ছে তাকে। আপনি শুনতে পাচ্ছেন আপনার মেয়ের গলার জোর কত? অন্যায় করেও একটা মানুষ এভাবে কিভাবে ঝগড়া করতে পারে খুঁজে পাই না আমি। বাবা কি শুনবে? হ্যাঁ, কথা হচ্ছে তোমার আর আমার মাঝে, ওদের কেন ডেকে এনেছো? তোমার অসভ্যতামি দেখানোর জন্য। মেয়েকে কি শিক্ষা দিয়ে বড় করেছে সেসব দেখানোর জন্য। এখন মুখ খুলেন না কেন বাবা? বিয়ের সময় তো মুখ বড় করে বলেছিলেন এত লক্ষ্মী মেয়ে নাকি পুরো বাংলাদেশ খুঁজে পাবো না। এই আপনার লক্ষ্মীর নমুনা। বাবা, আমি আসলে কি বলবো বুঝে পাচ্ছি না। আমার মেয়ে এসব করবে আমার ধারণার বাইরে ছিল। এই মেয়ের মাথায় কয়দিন পরপরই জাঙ্কুকের ভূত চাপে। কেন, আমি কি ওকে কম ভালোবাসি? ও যেসব কাহিনী করে ওকে কবেই ঘর থেকে বের করে দিত অন্য কেউ হলে। ওকে এখন পর্যন্ত ঘরে রেখেছি আমি। দেখুন, তোমার তো ঘরে বউ আছে, তোমার বউ এসব করলে কি তাকে ঘরে রাখতে? চুপ করে বসে আছে বেখুন। উত্তর দেওয়ার মতো ভাষা এবং ইচ্ছা কোনোটাই আপাতত খুঁজে পাচ্ছে না। ঘরের সবাই এখন চুপ। ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। কয়েক সেকেন্ড নীরবতা পালন করে মুখ খুলল ইনো। আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান, আমার দ্বারা এসব সহ্য করা আর সম্ভব না। ইনো বাবা, এভাবে বলো না প্লিজ, আর কোনো রিকোয়েস্ট করবেন না। বাচ্চাটার কথা ভাবো। এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমার ছেলেকে আপনার মেয়ে দেখাশোনা করে। আমার ছেলেকে আমিই পালবো, আপনার মেয়েকে কোনো দরকার নেই। কি? আমি ছেলেকে দেখাশোনা করি না? তো করেটাকে শুনি? তোমার মা কবর থেকে উঠে এসে আমার ছেলের দেখাশোনা করে?
দেখো বেখুন, তোমার বোনকে নিয়ে বের হও, ও কিন্তু আমার হাতে এখন থাপ্পড় খাবে। সোফা ছেড়ে উঠে বেখুন বলল, শুধু থাপ্পড় না, ওই যে আরো বেশি কিছু ডিজার্ভ করে। থাপ্পড়, কিল, ঘুষি যা পারো সব দাও, পারলে মেরে ফেলো। মরার পর আমাদের খবর দিও, আমরা এসে দাফন দিব, সেই সাথে মিলাদের ব্যবস্থাও করব। শোনো বাবা, আমি গেলাম। তোমার বাড়িতে তুমি তোমার মেয়েকে নিয়ে আসবে কি না আসবে সেটা একান্ত তোমার ব্যাপার। ওকে নিয়ে বাসায় ঢোকার আগে আমাকে ফোন দিয়ে জানিও, আমিও আমার ওয়াইফকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এসব আজেবাজে মানুষের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না, ইজ্জত থাকবে না আমার। হন হন করে বেরিয়ে যাচ্ছে বেখুন। পিছন থেকে ইচ্ছে মতো মুখে যা আসছে তাই বলছে লিসা। সেসব কথা ধার ধারছে না বেখুন। ওর মতে বাজে লোকের কথা কানে তুলতে নেই। কয়েক মিনিট পর সেহুন উঠে দাঁড়ালেন। মেয়ের দিকে তাকিয়ে খুব ঠান্ডা এবং দৃঢ় কণ্ঠে বললেন, ইনো তোমাকে ঘরে রাখবে না, আমিও তোমাকে ঘরে নিব না। অতএব যেদিকে খুশি সেদিকে যেতে পারো। বাসা থেকে বেরিয়ে গেলেন সেহুন। পর্দার চিপা থেকে ছেলেকে বের করে কোলে তুলে নিল ইনো। সেও বাসা থেকে বেরিয়ে গেছে। বাপ বেটা আজ বাইরে ডিনার করবে। রাগে পুরো শরীর কাঁপছে লিসার। ফ্লোরে বসে হাউ মাউ করে কাঁদছে সে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে তে আর সুগা। ফোনে কথা বলছে জাঙ্কুক। কলিং বেল বেজে উঠলো বাসার। সোফা ছেড়ে উঠে এসে গেট খুলে দিল তে। একজন মেয়ে দাঁড়িয়ে আছে। প্রচন্ড রকমের বিধ্বস্ত দেখা যাচ্ছে মেয়েটাকে। চুল আউলা ঝাউলা হয়ে আছে, চোখ নখ ফুলে আছে, ফর্সা মুখটা লাল হয়ে আছে। মেয়েটাকে চিনে না তে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা ওকে দেখছে। একদম পা থেকে মাথা পর্যন্ত খুঁটে খুঁটে দেখছে তেকে মেয়েটা। কয়েক সেকেন্ড বাদে মুখ খুললো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা। তুমি কি তে? হ্যাঁ। সর এখান থেকে, আমি ভিতরে যাব। কেন সরব? কে আপনি? তের প্রশ্ন শুনে সোফা ছেড়ে উঠে আসলো সুগা। লিসা দাঁড়িয়ে আছে গেটের বাইরে। এত রাতে লিসাকে দেখে কিঞ্চিত বিরক্ত সুগা। এই মেয়ে যখনই আসে কোনো না কোনো ঝামেলা বাঁধায়। আজও নির্ঘাত ঝামেলা করবে। তার উপর চোখ মুখ ফুলে আছে, তার মানে বাসা থেকে ঝগড়া করে এখানে এসেছে। তুমি এখানে কেন? তোমার ভাই কোথায়? ভাই কোথায় সেটা বলা জরুরি না, জরুরি হচ্ছে তুমি এত রাতে এখানে কেন সেটা জানা। কেন এসেছো? জাঙ্কুককে ভীষণ প্রয়োজন। ভাইয়া বাসায় নেই, যাও এখান থেকে। আমি জানি ও ঘরেই আছে, প্লিজ আমাকে ভিতরে যেতে দাও। সুগা, ইনি কি লিসা? হ্যাঁ, তুমি জানো ওর কথা? জানি, তোমার ভাই বলেছিল। ওনার সাথে এত রাতে কি কাজ আপনার? সেটা তো তোমার জানার প্রয়োজন নেই, যার কথা আমি তার সাথেই বলবো। উনি আর আমি তো আলাদা না, ওনাকে বলা যে কথা আমাকে বলা একই কথা। আপনি আমাকে বলতে পারেন, তোমাকে কেন বলবো? না বলতে পারলে চলে যান। এটা জাঙ্কুকের বাসা, ওর বাসায় কে আসবে কে যাবে সেটার ডিসিশন ও নেবে, তুমি না। পিছন থেকে এসে তের কাজ জড়িয়ে ধরলো জাঙ্কুক। লিসাকে ভালোভাবে দেখছে সে। এটা তের বাসা, আমার না। যেদিন বিয়ে করেছি সেদিন থেকে এই ঘর সংসার ওর নামে করে দিয়েছি। এই ঘরে কে আসবে কে যাবে সেসব ডিসিশন আমার বউ নেবে। আমার বউ, বুঝতে পারছো কথাটা? আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউ। তাহলে আমি কে? তুমি ইনোর বউ। ইনু যে আমাকে তোমার জন্য ঘর থেকে বের করে দিল। আমার জন্য? কেন? আমি কি করেছি? আমি তোমাকে ভালোবাসি সেসব তুমি ইনুকে বলেছো। ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আব্বু বাসায় যেতে নিষেধ করেছে। তোমাকে ভালোবেসেই তো ঘর ছাড়তে হয়েছে আমাকে। এখন তোমার ঘর ছাড়া আমি কোথায় যেয়ে উঠবো? আমার তো কোনো ঘর নেই। চিটাগাং যেটা আছে সেটা বাবার, এখানে যেটা আছে সেটা আমার বউয়ের। ও যদি তোমাকে ধরে থাকতে দেয় তাহলে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। কি গো, থাকতে দেবে ওকে এখানে? একদম না। লিসা আপুকে বর্তমানে আমার কাছে কুমির মনে হচ্ছে। খাল কেটে কুমির ঢুকানোর মতো বোকা আমি না। যদি উনি হাজবেন্ড বাচ্চা সহ আমার বাসায় আসে তাহলে অবশ্যই মেহমানদারি করব। দেখেন আপু, ভালো ঘরের মেয়েরা এত রাতে হাজবেন্ডের ঘর ফেলে সাবেক প্রেমিকার বাসায় এসে উঠে না। জাঙ্কুক যদি সিঙ্গেল থাকতো তাহলে না হয় অন্য কথা ভাবতাম, কিন্তু জাঙ্কুক তো আর একা নেই, ওনার সাথে আমি আছি। আপনার এখানে এত রাতে আসাটা খুবই দৃষ্টিকটু মনে হচ্ছে। আর ইনো ভাই আমার হাজবেন্ডের জন্য আপনাকে ঘর থেকে বের করেনি, আপনার দোষে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। বিয়ের পর কোনো বউ তার হাজবেন্ডকে ফেলে পুরনো প্রেমিকের পিছনে ছুটবে, এটা কোনো পুরুষই মেনে নেবে না। বাসায় যান, ইনো ভাইকে সরি বলেন, নিজের সংসারকে আগলে রাখার চেষ্টা করেন। সংসার জাঙ্কুকের সাথে করার কথা ছিল, ইনোর সাথে না। তাহলে বললেন না কেন জাঙ্কুকের সাথে সংসার? ইনো ভাইয়ের সাথে সংসার করছেন কেন? শোনো মেয়ে, তোমাকে আমার অসহ্য লাগছে, সরো তো এখান থেকে, জাঙ্কুকের সাথে কথা বলতে দাও। আপনাকে আমার আরো বেশি অসহ্য লাগছে। আসলে আমি এত ছাত্রা মেয়ে মানুষ দেখে অভ্যস্ত নই তো, তাই তবু হজম করছি। মাথা যথেষ্ট ঠান্ডা রেখে কথা বলছি, মনে হয় বেশিক্ষণ ঠান্ডা রাখতে পারবো না। আপনি এখান থেকে চলে গেলেই বোধহয় আপনার জন্য ভালো হবে, আর নয়তো কখন আবার কি করে বসি। জাঙ্কুক,
তোমার ওয়াইফ আমার সাথে মিসবিহেভ করছে। হ্যাঁ করছে, এটা ওর বাসা, ওর বাসায়ও যা খুশি করতে পারে, আমি বলার কে? তুমি কি গাধা হয়ে যাচ্ছ? তোমার তেজ কোথায়? আগে তোমার উপর কোনো কথা বলতে পারতাম না, এখন তোমার বউ বলে কিভাবে? তোমার প্রশ্নের মাঝে উত্তর আছে। বউ? তুমি ছিলে প্রেমিকা, আর তে হচ্ছে বউ। যে অধিকারটা প্রেমিকাকে দেওয়া যায় না, সেটা বউকে দিতে হয়। বিয়ে হওয়ার সাথে সাথে অধিকারটা তার হয়ে যায়। পার্থক্যটা বুঝতে পারছো? অযথা নিজের সাথে তেকে কম্পেয়ার করো না। আমার জীবনে তে আর তোমার অবস্থান সম্পূর্ণ আলাদা। লিসা এগিয়ে এসে জাঙ্কুকের হাত ধরে কিছু একটা বলতে এগিয়ে আসছিল। বাদ সাধলো তে। জাঙ্কুকের দিকে লিসার এগিয়ে যাওয়ায় হাত ধরে ফেললো তে। আপনি বেডরুমে যান, আমি লিসা আপুর সাথে কথা বলছি। জাঙ্কুক নিজের রুমে চলে গেল। ইনোকে ফোন করেছে সে। লিসার দিকে প্রচন্ড বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তে। রাগে চোখ লাল হয়ে গেছে তের। আমি প্রচন্ড রকমের হিংসুটে স্বভাবের। অন্য মেয়ে আমার হাজবেন্ডের দিকে তাকালে আমার সহ্য হয় না, আর সেখানে আপনি রাত বেরাতে মেসেজ ফোন দিয়ে বিরক্ত করছেন। বাসে এসে হাজির হয়েছেন, আমি সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওনার হাত ধরতে চাচ্ছেন। আপনি কি আসলে মেয়ে মানুষ? একটা মেয়ে এতটা নির্লজ্জ কিভাবে হয়? ছি, আপনি একটা জঘন্য মেয়ে মানুষ। চুপচাপ নিজের ঘরে ফেরত যান, আমাদেরকে বিরক্ত করতে আসবেন না। সারাদিন শেষে কোথায় হাজবেন্ডের সাথে একটু সময় কাটাবো তা না, কোত্থেকে ফালতু ঝামেলা এসে হাজির হয়েছে। শেষের কথাগুলো বলতে বলতে গেট লাগিয়ে দিল তে। বাহিরে দাঁড়িয়ে লাগাতার গেট ধাক্কা দিচ্ছে লিসা। প্রচন্ড চেঁচামেচি করছে ও। তে বেডরুমে যে জাঙ্কুককে বলল, উনি তো খুব সিন ক্রিয়েট করছেন, লোকজন শুনছে এসব। ইনোকে ফোন দিয়েছে, ও নিতে আসছে ওকে। আচ্ছা, উনি কি পাগল? ভবের পাগল, স্বার্থে টান পড়লে পাগলামি শুরু করে। মিনিট 15 পর ইনো এসেছে লিসাকে নিতে। এতক্ষণ দরজায় ধাক্কা দিয়ে গেছে লিসা। হাত জ্বালা করছে খুব, তবু থামেনিও। হাতে রক্ত জমাট বেঁধে লাল হয়ে গেছে। ইনো এসে কিছুক্ষণ টানা হেঁচড়া করেছে লিসাকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে জাঙ্কুকের দরজায় এসে ধাক্কা দিচ্ছে। পাশের ফ্ল্যাটের লোকজন দাঁড়িয়ে ওদের তামাশা দেখছে। অন্যান্য ফ্ল্যাটের লোকজন এসে জড়ো হয়েছে এখানে। প্রচন্ড লজ্জা লাগছে ইনোর। দিশেহারা হয়ে লিসাকে কোলে নিয়ে গাড়িতে বসালো ইনো। ঝড়ের গতিতে কার ড্রাইভ করছে সে। লিসা ইনোর হাতে মুখে এলো পাথারে চড় থাপ্পড় দিয়েই যাচ্ছে, আর মুখে যা আসছে তাই বলছে। প্রচন্ড কান্না পাচ্ছে ইনোর, আর সহ্য হচ্ছে না তার এসব যন্ত্রণা। অনেকটা দূরে এসে গাড়িটা সাইড করে থামালো সে। স্টিয়ারিং এর উপর মাথা রেখে চিৎকার করে কাঁদছে ইনো। মনের বোঝাটা হালকা করার খুব বেশি প্রয়োজন ছিল ওর। দম আটকে মারা যাবার উপক্রম হচ্ছিল। চোখের পানির সাথে বুকের ভিতরের চাপটা একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুকের বাসার ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে ইনো। মুখোমুখি বসে আছে তে আর জাঙ্কুক। লিসাকে বাসায় লক করে এসেছে ইনো। সাথে করে ছেলেটাকে নিয়ে এসেছে যাতে লিসা বাচ্চাটাকে মারধর না করতে পারে। ইনো জানে লিসা এখন বাসায় তুমুল ভাঙচুর চালাবে। বাচ্চাটা দেখলে ভয় বেহুশ হওয়ার উপক্রম হবে, তাই সাথে করে নিয়ে এসেছে। সুগার বেডরুমে বসে এখন ইউটিউবে কার্টুন দেখছে। জাঙ্কুককে কিছু বলতে চাচ্ছে ইনো, কিন্তু গলার ঠিক মাঝখানটাতে এসে ঠেকে যাচ্ছে কথাগুলো। প্রায় 20 মিনিট যাবৎ এভাবেই বসে আছে সে। এর মাঝখানে জাঙ্কুক দুইবার জিজ্ঞেস করেছে পানি খাবে কিনা। সে উত্তরটাও গলা দিয়ে আসছে না ইনোর। জাঙ্কুক খুব বেশি জোরাজোরি করছে না কিছু বলার জন্য। সে বুঝতে পারছে ইনোর মনের অবস্থাটা এখন কেমন হতে পারে। জাঙ্কুক ফের ইনোকে জিজ্ঞেস করলো, তোমাকে অনেক স্ট্রেস দেখাচ্ছে, স্ট্রং কফি খাবে? দিতে বলবো? কোনো মতে গলায় শক্তি জগিয়ে উত্তর দিল ইনো, না। 1 গ্লাস বরফ মেশানো পানি দেওয়া যাবে? গলা পুরোপুরি শুকিয়ে গেছে। তে সোফা ছেড়ে ছুটে গেল ডাইনিং রুমে। ফ্রিজ থেকে বরফ বের করে বড় 1 গ্লাস পানিতে 3 টুকরো বরফ ছেড়ে দিল। ইনোর দিকে গ্লাস এগিয়ে দিল তে। হাতে গ্লাস নিয়ে খুব দ্রুত পানি গিলছে সে। দেখে মনে হচ্ছে বিগত 1 সপ্তাহ ধরে বোধহয় সে পানি খায় না। ইনোর মুখ দেখে বড্ড কষ্ট হচ্ছে তের। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে মানুষটার দিকে। পানি খেয়ে খুব বড় করে একটা নিঃশ্বাস নিল ইনো। তার চোখে পানি ছলছল করছে। তের দিকে তাকিয়ে বলল, ভাবি আসলে। গলায় কথা ধরে আসছে তার। থেমে গেল সে। তে স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটার চোখে পানি। এবার তারও কান্না পাচ্ছে। বহু কষ্টে চোখের পানি আটকে রেখেছে তে। কোনো মতে গলার স্বরটা ঠিক করে ফের বলতে শুরু করলো ইনো, ভাবি আমার বাচ্চাটা রাতে কিছু খায়নি। ওকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলাম, খায়নি। ও আসলে ভয় পেয়েছে খুব আমাদের ঝগড়া দেখে। আপনি ওকে একটু খাইয়ে দেবেন প্লিজ? তেরও গলা ধরে আসছে। মুখ ফুটে কিছু বলল না ও। উপরে নিচে মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে ছুটলো সে। ইনো, তুমিও বোধহয় খাওনি। হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে খাবার দিতে বলছি। প্লিজ জাঙ্কুক, আমি খাবো না, গলা দিয়ে খাবার নামবে না আমার।
যা হয়েছে ওগুলো আপাতত একটু সাইড করো, অল্প কিছু খেয়ে নাও। বিষ আছে ঘরে? কি ধরনের কথা বলছো? লজ্জায় কষ্টে আবার মরে যেতে ইচ্ছা হচ্ছে। চোখে মুখে অন্ধকার দেখছি আমি। মরে যেতে হচ্ছে বাচ্চাটার কথা ভেবে। এই ধরনের স্টেপ নিতে পারছি না। আমি মরে গেলে ছেলেটার কি হবে? লিসার তো বাচ্চাটার দিকে কোনো খেয়ালই নেই। আসলে ইনো, তোমাকে কি বলা উচিত এই মুহূর্তে আমার জানা নেই। আমি জাস্ট চুপচাপ তোমার অভিযোগগুলো শুনতে পারবো, কিন্তু সলিউশন কি দেবো তা আমার জানা নেই। ওকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি জাঙ্কুক, একতরফা ভালোবেসেই গেছি। ওর কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি। একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে কিভাবে আগলে রাখে, কতটা যত্ন করে, সেসব আমার জানা নেই। লিসার কাছে কখনো সেসব পাইনি আমি। বিয়ের আগে খুব এক্সপেকটেশন ছিল আমার ম্যারিড লাইফটা একদম আদরে মাখামাখি টাইপ হবে। আমার ওয়াইফ আমার ছোটোখাটো প্রতিটা বিষয়ে খেয়াল রাখবে। কিছুই হলো না জানো, কিছু পাইনি এই বিয়ে থেকে আমি। ওর প্রেগনেন্সির খবর যখন ও জানতে পারলো, পুরোপুরি পাগল হয়ে গেল অ্যাবর্শন করানোর জন্য। 9টা মাস যে ওকে কিভাবে হ্যান্ডেল করেছি আমি, উফ, মনে হলে এখনো আমার দম আটকে আসে। প্রথম প্রথম ভাবতাম ও হয়তো বা আমার সাথে অ্যাডজাস্ট হতে আনকমফোর্টেবল ফিল করছে। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে নিজের করে নেওয়ার জন্য। স্টিল নাও চেষ্টা করেই যাচ্ছি ওকে আপন করে পাওয়ার জন্য। কিন্তু এই ইনোর দিকে তার একবারের জন্য ঘুরে তাকাতে ইচ্ছে হয় না। মাঝে মাঝে নিজেকে রাস্তার কুকুর বিড়াল মনে হয়। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়েই প্রশ্ন করি, ইনো, তুই কি মানুষ নাকি রাস্তার ক্ষুধার্ত কুকুর, যে কিনা একটু ভালোবাসার আশায় এতগুলো বছর যাবৎ লিসার পিছনে ঘুরেই যাচ্ছিস? কথাটা বলে হাউমাউ করে কান্না শুরু করলো ইনো। সুগার রুমে বসে ইনোর ছেলেকে খাওয়াচ্ছে তে। বাচ্চাটা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া প্রায় শেষের দিকে। তে ইতিমধ্যেই ভাব জমিয়ে ফেলেছে ওর সাথে। বাহির থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। ভাত মুখে নিয়ে বসে আছে লিনো। কি হলো বাবা, খাচ্ছ না কেন? আন্টি, বাবা কি কাঁদে? তে আর সুগা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। বিছানা ছেড়ে সাথে সাথে উঠে দাঁড়ালো সুগা। বাচ্চাটাকে কোলে নিয়ে বারান্দার দিকে এগোতে এগোতে তেকে বলল, তে, তুমি ওকে চাঁদ দেখিয়েছো? না তো। ধুর বোকা, তুমি লিনো ওকে চাঁদ দেখাও নি? কত বড় চাঁদ উঠছে, একদম বড় গোল রুটির মতন দেখতে। চলো বাবা, আমরা চাঁদ দেখবো, তারা গুনবো আর ভাত খাবো। তারা গোনার কথা শুনে ব্যাপক খুশি লিনো। ব্যাপারটা তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আজ পর্যন্ত তারা কখনো সে গুনে দেখেনি। সুগার করে থেকে লাফালাফি শুরু করেছে তারা গুনবে সেই খুশিতে। ইনোর দিকে আরো এক গ্লাস পানি এগিয়ে দিল জাঁকো। এবার খানিকটা থেমে থেমে পানি খেলো সে। গ্লাসটা টেবিলের উপর রেখে আবার বলতে শুরু করলো ইনো, এই যে আমার এত প্রপার্টি, অর্থবিত্ত, লাভ কি এসবের? আমার তো ঘরে শান্তি নেই। আমার চেয়ে ভালো আছে আমার অফিসের পিয়ন। তুমি ওকে চিনো না? আনিস নাম যে, ওর কথা বলছো? হ্যাঁ, তুমি জানো ওর বউটা প্রায় সেজেগুজে বক্সে ভরে খাবার নিয়ে আসে। অফিসের একটা কোণায় বসে ওর বউকে মুখে তুলে খাইয়ে দিয়ে যায়। আমি আমার রুম থেকে বসে দেখি ওদের। তুমি জানো আনিসের মুখটা ওই মুহূর্তে আমি বসে বসে দেখি। ও যে সুখে আছে সেটা তখন ওর মুখটা দেখলে আমি বুঝি। অদ্ভুত ভালো লাগা কাজ করে, আবার আফসোসও হয়। আনিসের জায়গায় থাকলে খুব সুখে থাকতাম জানো। ওর হতে পারে অঢেল টাকা নেই, কিন্তু আমার চেয়ে বড়লোক। ওর ঘরে সুখ আছে যা আমার ঘরে নেই। বেডরুমে বসে সিগারেট ফুঁকছেন জাঙ্কুকের বাবা। কিছুক্ষণ আগে তার একজন ক্লায়েন্ট ফোন করেছিল। কথায় কথায় সেই ক্লায়েন্টের কাছ থেকে তিনি জানতে পারলেন তার বড় ছেলে বিয়ে করেছে। কিছুদিন আগেই নাকি এক পার্টিতে পরিচয় করিয়েছে জাঙ্কুক তার ওয়াইফকে। ভদ্রলোক বেশ প্রশংসা করলেন তের। ছেলের বিয়ের কথা অন্য লোকের মুখে শুনে এতক্ষণে তুফান চালানোর কথা ছিল, কিন্তু তিনি যথেষ্ট ঠান্ডা মাথায় বসে সিগারেট ফুঁকছেন। তিনি যতটুকু জাঙ্কুককে চিনেন, তার ছেলে এতটাও বেপরোয়া না যে বাপ মাকে না জানিয়ে বিয়ে করবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে জাঙ্কুক বিয়ে করেনি। ঘটনা এখানে অন্য কিছু। আর যদি বিয়ে করেও থাকে, নিশ্চিত মেয়ের মাঝে কোনো সমস্যা আছে। ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করতে গেলে বাবা অবশ্যই মেয়ের খোঁজ নেবে, সেটা জাঙ্কুক জানে। নিশ্চিত এমন কোনো সমস্যা আছে যেটা বাবাকে জানানো যাবে না, তাই সে চুপচাপ বিয়েটা সেরে নিয়েছে। কিন্তু এখন সত্যিটা জানা খুব দরকার, জাঙ্কুককে বিয়ে করেছে নাকি করেনি। জাঙ্কুককে জিজ্ঞেস করে লাভ নেই। সত্যিটা বলার হলে অনেক আগেই বলে দিত। খবরটা অন্যভাবে নিতে হবে। কাকে জিজ্ঞেস করবে? চিহককে? না, সেও মুখ খুলবে না। সুগা, ওকে জিজ্ঞেস করা যেতে পারে। ছোট ছেলের নম্বরে ডায়াল করলেন তিনি। ফোন রিসিভ করছে না সে। পরদিন বিকালে ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে কিছু একটা হিসাব মেলাচ্ছেন জাঙ্কুকের বাবা নামজুন। গত রাতে সুগাও যখন ফোন রিসিভ করলো না, তখন তিনি ফোন করলেন অফিসের ম্যানেজার সুকাইকে। সুকাই তার যথেষ্ট বিশ্বস্ত কর্মচারী। সুকাইকে দিয়ে সব খবর বের করা যাবে সেই আশায় তিনি ফোন দিলেন।
গতরাতে ফোনে যা শুনলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। কান বন্ধ হয়ে আসছিল তার। এমনকি এখন পর্যন্ত মনে হচ্ছে উনি বধির হয়ে আছেন। যথেষ্ট ঠান্ডা মাথায় ব্যাপারটা সামাল দিতে হবে। ম্যানেজারের ভাষ্য মতে জাঙ্কুক পুরোপুরি এই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জাঙ্কুকের সাথে এই ব্যাপারে কোনো কথা বলা মানে অহেতুক সময় নষ্ট করা। ছেলের সাথে কথা বলে কোনো প্রকারের কুল কিনারা করতে পারবেন না, সেই কথা নামজির ভালোই জানেন। ছেলে তো তার কথা শুনবেই না, উল্টো ব্যাগটা গুছিয়ে মেয়েকে সাথে নিয়ে বিদেশ পাড়ি জমাবে। পরে এত বড় ব্যবসা সামাল দিবে কে? সুগাকে নিয়ে তেমন একটা ভরসা পান না নামজুন। জাঙ্কুকের বিজনেস পলিসি একদম হিংসা করার মতো। মাঝে মাঝে নিজের ছেলেকে হিংসা হয় নামজুনের, আবার গর্বও হয় খুব। জাঙ্কুক বিজনেস জয়েন করার পর থেকে লাভের হার বেড়েছে 3 গুণ। এই ছেলেকে হাতছাড়া করাটা হবে পুরোপুরি বোকামি। এত বড় বোকা নামজুন নন, যা করার আড়াল থেকে করতে হবে। তিনি কিছুই জানেন না এমন ভাব নিয়ে বসে থাকতে হবে। বিশেষ করে জাঙ্কুকের মায়ের কানে তো ভুলেও এ কথা দেওয়া যাবে না। সে জানলে আজই ছেলের বাসায় যে ঝামেলা বাঁধিয়ে ফেলবে। মাথাটা ভনভন করছে নামজুনের। ছেলের রুচি এতটা অধপতন হজম করতে পারছেন না তিনি। একটা শপিং সেন্টারের সামনে এসে গাড়ি থামলো সুগার, সাথে তেও আছে। জিমিনের সাথে পরিচয় করানো হবে তেকে, তাই আজ এখানে আসা। ফুড কোর্টে বসে আছে জিমিন। দূর থেকে সুগাকে দেখতে পাচ্ছে সে, সাথে করে একটা মেয়েকেও দেখা যাচ্ছে। তে হবে হয়তো। সুগা বলছিল গতকাল তের কথা। যতটুকু শুনেছে তে তার চেয়ে আরো বেশি সুন্দর। মাথার চুলগুলো খুব দ্রুত ঠিক করে নিচ্ছে জিমিন, সেই সাথে সুগার উপর বিরক্ত হচ্ছে। তার তো উচিত ছিল তেকে সাথে করে নিয়ে আসছে এই কথাটা বলা, তাহলে আরেকটু ভালো করে সেজে আসা যেত। হবু শ্বশুরবাড়ির লোকের সামনে যতটা সম্ভব নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার তুমুল প্রচেষ্টা প্রতিটা মেয়ের মধ্যেই দেখা যায়। জিমিনও তার ব্যতিক্রম না। রাগটা আপাতত আড়াল করে ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখা টেনে নিল জিমিন। আর জিমিনের পাশে তেকে বসার জায়গা করে দিল সুগা। সুগার মধ্যে বিয়ের আগে এই দুজনের ভাব হওয়াটা অতি জরুরি, একদম কলিজার বান্ধবী টাইপ ভাব। তাহলে বিয়ের পর দণ্ড হওয়ার আশঙ্কা 80% কমে যাবে। বেশ ভালোই খোঁজখবর চলছে তে জিমিনের মাঝে। জিমিনের একটা বিশেষ গুণ আছে, সে খুব দ্রুত মানুষকে আপন করতে জানে। আজ ওদের ব্যতিক্রম হয়নি। ওদের দুজনের হাসির আওয়াজে আশেপাশের টেবিলের লোকজন ওদেরকে দেখছে। সুগা উপভোগ করছে ব্যাপারটা। দুজন অপরিচিত মেয়ে কিভাবে আধা ঘন্টার মধ্যে কলেজের বান্ধবী হয়ে যায়, আবার 15 মিনিটের মধ্যে জানের দুশ্মন হয়ে যায়। মেয়ে জাতটাকে সুগার কাছে প্রায় বড্ড বিচিত্র মনে হয়। এদের কারোর সাথে মিশতেও দেরি নেই, আবার ঝগড়া করতেও দেরি নেই। এসব ভাবতে ভাবতে আপন মনেই হেসে উঠল সুগা। ঘাড় ডান দিকে ঘুরে দিয়ে একটা টেবিলের চোখ আটকে গেল সুগার। জাঙ্কুকের বয়সে একজন লোক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর কফির মগে চুমুক দিচ্ছে। বেশ তৃপ্তি নিয়ে দেখছে লোকটা। তে যখনই অট্টহাসি দিচ্ছে তখন লোকটা ওকে দেখে মুচকি হাসছে। লোকটার ভাবগতি বিশেষ ভালো ঠেকছে না সুগার কাছে। বেশ বিরক্তি নিয়ে লোকটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সে। ব্যাপারটা লক্ষ্য করলো তে। সুগা কোথায় তাকিয়ে আছে সেটা দেখার জন্য সোজা তাকালো তে। হয় দম আটকে যাচ্ছে তে। মুহূর্তে ঠোঁটের কোণে থেকে হাসি সরে গিয়ে চোখে মুখে ভয় জায়গা করে নিয়েছে। জিমিন খানিকটা অবাক হয়ে তেকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা তে? জিমিনের কথা শুনে তের দিকে তাকালো সুগা। তে এখনো লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা তের দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দিচ্ছে। সুগা তের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, লোকটাকে চিনো তুমি? না। তাহলে তাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আর লোকটা সে কখন থেকে তোমাকে দেখছে, কাহিনী কি? সুগার প্রশ্নে আরো ঘাবড়ে গেছে তে। এসির মধ্যেও ঘামতে শুরু করেছে সে। তে কোনো সমস্যা হলে বলো, ব্যাটাকে এখনই সাইজ করে আসি। আমি বাসায় যাব। কেন? প্লিজ। সুগা আর কথা বাড়িও না, বেচারি ভয় পাচ্ছে। ওকে জলদি বাসায় নিয়ে যাও, পরে ধীরে সুস্থে ঘটনা শুনতে পারবে। তেকে নিয়ে বেরিয়ে এসেছে সুগা। গাড়িতে জিমিনও বসে আছে। যাওয়ার পথে ওকে বাসার সামনে ড্রপ করে দিয়ে যাবে। তে বারবার ঘাড় ঘুরিয়ে পিছন তাকাচ্ছে। লোকটা পিছু নিয়েছে ওর। জাঙ্কুককে খুব প্রয়োজন এখন, খুব বেশি প্রয়োজন। অতীত ওর পিছু নিয়েছে। ওকে এক্ষুনি লুকাতে হবে। লুকানোর জায়গা পাচ্ছে না তে। হাত পা থরথর করে কাঁপছে। চোখে বারবার পানি এসে জমছে। মাথা ঘোরাতে শুরু করেছে তের। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মরে যাবে। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে খুব। এতটাই শক্ত করে ধরতে ইচ্ছে হচ্ছে যেন অতীতটা ওদের মাঝে না আসতে পারে।